ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ভারতের রাজনীতি বর্তমানে বেশ উত্তপ্ত। পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রচারে বারবার প্রসঙ্গটি তুলেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা। ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোড চালু করা এবার বিজেপির পরবর্তী টার্গেট। উত্তরাখণ্ড রাজ্যে ইতিমধ্যে ইউসিসি আইন লাগু হয়ে গেছে। সারা ভারতে ইউসিসি চালু করার জন্য ল কমিশন যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কাজ করছে। এসআইআর এর বিরুদ্ধে মমতা ব্যানার্জির সরকার আদা জল খেয়ে লড়াইয়ে নেমেও এসআইআর আটকাতে পারেনি। মমতা এখন অতীত, রাজ্যে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। এই সরকারের সামনে একের পর এক অনেক জ্বলন্ত ইস্যু, যেমন অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পুশ ইন করা, তারপর সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে যারা যোগ্য তাদের নাগরিকত্ব দেয়া, জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তৈরি ইত্যাদি। এরই মধ্যে উঠে এসেছে পশ্চিমবঙ্গের বিশেষ পরিস্থিতি বিচার করে উত্তরাখণ্ডের মতো এই রাজ্যেও সারা ভারতে লাগু করার আগে আলাদা করে ইউনিফর্ম সিভিল কোড লাগু করা যায় কিনা পশ্চিমবঙ্গে, সেই সম্ভাবনা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে বিশেষ সূত্র থেকে সংবাদ পেয়েছি। এর কারণ মমতার ধর্মীয় তুষ্টিকরণের রাজনীতি বা সহজ কথায় দুধেল গাই থিওরি বড় ঘা খেয়েছে এই ভোটে। এই সময় বাজার লোহা গরম থাকতে থাকতে ইউসিসি আইন আনলে একটা মাইলস্টোন পেরোনো যাবে। খুব একটা অসুবিধাও নেই, কারণ সামনে তো আছেই উত্তরাখণ্ড মডেল। এই প্রেক্ষিতে ইউসিসি জিনিসটা কি, একেবারে সহজ ভাষায় সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে বলি বিজেপি কেন এই বিষয়টি সামনে আনছে, গুরুত্ব দিচ্ছে, তার পেছনে আদর্শগত, আইনি এবং কৌশলগত কি কারণ রয়েছে। দীর্ঘদিনের আদর্শগত প্রতিশ্রুতি বিজেপির তিনটি প্রধান স্তম্ভ প্রতিশ্রুতির। 1 নম্বর ছিল অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, 2 নম্বর কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ, 3 নম্বর সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি চালু করা। প্রথম দুটি কাজ হয়ে গেছে, এখন তৃতীয় লক্ষ্যটি পূরণ করার পালা। এটি বিজেপির পক্ষ থেকে দেশকে দেয়া একটা পুরনো প্রতিশ্রুতি। শুধু যে বিজেপির প্রতিশ্রুতি নয়, এটা সুপ্রিম কোর্টের অ্যাডভাইসও বটে। সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে, যেমন শাহবানু মামলা বা সরলা মুদগল মামলা, সেখানে জানিয়েছে যে সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের উচিত একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করা, যেটি দেশের সবার ক্ষেত্রে প্রযোজ্য, সব ধর্মের, সব সম্প্রদায়ের, সব বর্ণের, সব রাজ্যের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া আর কি এর উদ্দেশ্য? লিঙ্গ বৈষম্য দূর করা ও নারীর অধিকার রক্ষা। বর্তমানে বিভিন্ন ধর্মের, এখানে আরো পরিষ্কার করে বলি, অনেকেই মনে করেন ইউসিসি বোধহয় মুসলমানদের উদ্দেশ্য করে করা হচ্ছে, তা নয়। এটা শুধু ইসলাম নয়, হিন্দু সহ অন্যান্য ধর্মেও তাদেরও নিজস্ব আইন আছে, পার্সোনাল ল আছে। আর সেই ল থাকায় বিবাহ বিচ্ছেদ বা উত্তরাধিকারের ক্ষেত্রে নারীরা সমান অধিকার পান না। ইউসিসি চালু হলে ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত নারী সমান আইনি সুরক্ষা পাবেন। তাই মূলত লিঙ্গ নিরপেক্ষ ন্যায় বিচারের স্বার্থে এই দাবি। এবার আসি পশ্চিমবঙ্গের বিশেষ প্রেক্ষাপট সেই বিষয়ে।
পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বা তার আগে বিজেপি বারবার ইউসিসির প্রসঙ্গ টেনে যে আনছে তার নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য রয়েছে। প্রথমত, জাতীয় সংহতির বার্তা। বিজেপি এক দেশ এক আইন এই জাতীয়তাবাদী ধারণাকে পশ্চিমবঙ্গে এবং সারা দেশে তুলে ধরতে চায়। আলাদা আলাদা ধর্মীয় আইন জাতীয় সংহতির পথে বাধা, এটা বিজেপির বিশ্বাস। দেশের মানুষকে সেই বিশ্বাসের অংশীদার করতে চায়। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের তোষণ রাজনীতির পাল্টা হিসেবে নির্বাচনের আগে বিজেপি ইউসিসিকে ব্যবহার করেছে তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে। বিজেপির বক্তব্য আইন সবার জন্য সমান হওয়া উচিত, কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা নয়। পশ্চিমবঙ্গে হয়তো সেটা মুসলিমদের ক্ষেত্রে তারা মনে করছে তাদের জন্য করা, কিন্তু ভারতের অন্যান্য অনেক রাজ্যে হিন্দুদের নানা রকম আইন রয়েছে, উত্তরাধিকার আইন তো বিশেষ করে। উত্তরাখণ্ডে ইতিমধ্যে ইউসিসি বিল পাশ হয়েছে। বাংলায়, পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যেও এই মডেলের কথা বলে বিজেপি বোঝাতে চায় যে তারা তাদের ইস্তেহার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এবং বর্তমানে ল কমিশন এই বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং সাধারণ মানুষের সাথে আলাপ আলোচনা করে তারা বিষয়টিকে দেখছে যাতে একটা সারা দেশে ইউসিসি নিয়ে আসা যায়। এই হচ্ছে ইউসিসির প্রেক্ষাপট। এবার খুব সহজ ভাষায় বলি, ইউসিসির পক্ষে ও বিপক্ষে যারা বলছেন তাদের বক্তব্যের কতটা গ্রহণযোগ্যতা। ইউসিসি মানে কি? খুব সহজ ভাষায় আবার বলি, বিয়ে, তালাক, উত্তরাধিকার, দত্তক নেয়া, সম্পত্তি বন্টনের মতো ব্যক্তিগত বিষয়ে ধর্মভেদে আলাদা আইন না থেকে সবার জন্যে, হিন্দু, মুসলিম, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবার জন্যে একটাই সাধারণ দেওয়ানি আইন থাকবে। এটাই এই আইনের মূল উদ্দেশ্য। ইউসিসির পক্ষে যেসব গুরুত্বপূর্ণ যুক্তি আছে সেগুলো বলি, কারণ কোনো বড় আইনি পরিবর্তনকে বোঝানোর সবচেয়ে, এরপরে আমরা বলবো তার বিরুদ্ধের কথা, সব ভালো উপায় হচ্ছে একটা আইনকে বোঝার যে দুই দিকে দেখা, তারপরেই সিদ্ধান্ত নেওয়া। ভারতে এই পার্সোনাল ল অনেক ক্ষেত্রে ধর্মভিত্তিক। আমরা মনে করি এর বিরুদ্ধে শুধু মুসলমানরা আছে, তা কিন্তু নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, পার্সি এবং কিছু ক্ষেত্রে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের পারিবারিক নিয়ম কানুন এক নয়। মুসলিমদের যেমন এক পুরুষের 4 স্ত্রী থাকতে পারে, কিন্তু ভারতের বোধহয় 1% মুসলিমেরও একাধিক স্ত্রী নেই। সুতরাং এটা তাদের ধর্মে আছে, কিন্তু তারা ব্যক্তিগতভাবে এটা গ্রহণ করে না। তেমনি আবার দেখুন হিমাচল প্রদেশের, সেখানে বেশ কিছু জায়গায় সেখানে এই নিয়ম রয়েছে যে একটি পরিবারে একটি মহিলা তার পরিবারের সমস্ত ভাইয়ের সাথে তার বিয়ে হয়। এইসব আইনগুলো তৈরি হয়েছে নানা রকম ভৌগোলিক, অর্থনৈতিক ইত্যাদি পরিস্থিতির চাপে। তো এরকম নানা, আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন আদিবাসী সম্প্রদায় তাদেরও পারিবারিক নিয়মকানুন রয়েছে, একাধিক স্ত্রীর কথা আছে। অর্থাৎ একই দেশে একই নাগরিক হয়েও শুধু ধর্ম বা সম্প্রদায়ের পরিচয়ের কারণে ব্যক্তিগত আইনের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম প্রযোজ্য হয় এ দেশে। কম বেশি সব ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কিছু নিজস্ব কানুন আছে। আমি বললাম একটু আগে যে মুসলিমদের মধ্যেও 1% মুসলিমও তাদের একাধিক স্ত্রী একসাথে থাকে না, এটা দেখা গেছে। ঠিক তেমনিভাবে হিমাচল প্রদেশে যাদের কথা বললাম, কাংড়া ইত্যাদি এলাকায়, সেখানটায় দেখা যায় যে তাদের মধ্যেও যে এক পরিবারে সব কজন ভাইয়ের একজন স্ত্রী, এই ব্যাপারটা তারাও বন্ধ করে দিয়েছে, আজকাল প্রায় থাকেই না। সুতরাং এইসব নিয়মগুলো অনেকটাই উঠে গেছে, তবু বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তারা এগুলো চালিয়ে যাচ্ছে, তারা এর সপক্ষে বলে যাচ্ছে। ফলে ইউসিসির বিরুদ্ধে এইসব ধর্ম সম্প্রদায়ের কারো কারো পক্ষ থেকে বিরোধ করা হয়েছে, এমনকি আদালতেও মামলা হয়েছে। ভারতের সংবিধানের আর্টিকেল 44-এ রাষ্ট্রের জন্য একটি নির্দেশমূলক নীতি রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে
যে রাষ্ট্র নাগরিকদের জন্য একটি ইউনিফর্ম সিভিল কোড চালুর চেষ্টা করবে। মানে ইউসিসি কোনো হঠাৎ তৈরি হওয়া বিজেপির স্লোগান নয়, এর সাংবিধানিক ভিত্তি বহুদিন ধরেই আছে। এখন প্রশ্ন হলো, ইউসিসির পক্ষে এত জোরালো দাবি কেন ওঠে? প্রথম কারণ ওই যে বললাম, সমতা। ইউসিসির সমর্থক যারা তারা বলেন, একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত অধিকারের প্রশ্ন ধর্মের উপর নির্ভর করে হওয়া উচিত নয়, বরং নাগরিকত্বের ভিত্তিতে হওয়া উচিত। অর্থাৎ আইন যদি সত্যিই সবার জন্য সমান হয়, তাহলে বিয়ে, তালাক বা উত্তরাধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একজন নাগরিকের অধিকার তার ধর্ম দিয়ে নির্ধারিত হওয়া যুক্তিযুক্ত নয়, গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় কারণ, নারী পুরুষের অধিকার। ইউসিসির সমর্থকরা মনে করেন, বিভিন্ন পার্সোনাল লয়ে যে বৈষম্য বা অসাম্য রয়ে গেছে, সেগুলো দূর করতে একটি সাধারণ অধিকার ভিত্তিক আইন সহায়ক। বিশেষ করে উত্তরাধিকার, যেটা হিন্দুদের মধ্যেও রয়েছে, ভরণ পোষণ, বিবাহ বিচ্ছেদ বা পারিবারিক নিরাপত্তার ক্ষেত্রে একটি একক আইনি কাঠামো নারীর ন্যায্য অধিকারকে আরো শক্তিশালী করতে পারে। তৃতীয় কারণ, জাতীয় আইনি কাঠামোর সরলতা। যখন একই ধরনের পারিবারিক বিষয়ে বহু ধরনের আইন কাজ করে, তখন ওই ফ্যামিলি কোর্ট বা তাদের ধর্মীয় আদালত এইসবগুলো আসে, তখন বিভ্রান্তি হয়, ব্যাখ্যার জটিলতা হয় এবং আইনি অসমতা তৈরি হয়। সেটা যাতে না হয়, একটা জাতীয় আইনি কাঠামো তৈরি হয়, তার জন্যই এটা। একটি অভিন্ন দেওয়ানি আইন এইসব জটিলতা কমিয়ে আইনের প্রয়োগকে আরো সহজ ও স্বচ্ছ করবে। এবার আসি ইউসিসির বিরুদ্ধে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপত্তিগুলোতে। প্রথম আপত্তি হলো ধর্মীয় স্বাধীনতা। বিরোধীরা বলেন, পার্সোনাল ল শুধু আইনি বিষয় নয়, অনেক ক্ষেত্রেই তা ধর্মীয় চর্চা, সামাজিক রীতি এবং সম্প্রদায়ের আইডেন্টিটি বা পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। তাদের যুক্তি, ভারতের সংবিধানের আর্টিকেল 25 ধর্ম পালন করার অধিকার দেয়, আর আর্টিকেল 29 স্বতন্ত্র সংস্কৃতি রক্ষা করার অধিকার দেয়। তাই একক আইন চাপিয়ে দিলে সংখ্যালঘু সম্প্রদায়ের নিজস্ব রীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আপত্তির ভাষা যত না সাধারণ মুসলমানদের, তার চেয়ে বহুগুণ বেশি করে তাদের ধর্মীয় সংগঠনগুলো, কারণ তারা একটা বিরোধকে জিইয়ে রেখে দিতে চায় এবং জাতীয় সংহতির বিরুদ্ধে কাজ করতে চায়। দ্বিতীয় আপত্তি আসে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশ্নে। এই বিরোধ আসে মূলত তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীদের পক্ষ থেকে। তারা বলেন, ভারত এমন একটি দেশ যেখানে একাধিক ধর্ম, ভাষা, জাতিগত গোষ্ঠী ও প্রথা একসঙ্গে সহাবস্থান করে। এই বাস্তবতায় ওয়ান ল ফর অল শোনাতে আকর্ষণীয় হলেও বাস্তবে তা নাকি সামাজিক বাস্তবতা, বহুস্তরীয় যে সামাজিক বাস্তবতা, সেটাকে অতিরিক্ত সরল করে ফেলবে। তৃতীয় আপত্তি আদিবাসী সমাজকে ঘিরে। বহু ট্রাইবাল কমিউনিটির নিজস্ব কাস্টমারি ল আছে, বিশেষ করে জমি, পরিবার, বিবাহ ও উত্তরাধিকারের বিষয়ে। তাদের আশঙ্কা, ইউসিসি যদি তৈরি হয়, তাহলে এসব ঐতিহ্যগত অধিকার ও সামাজিক কাঠামো দুর্বল হয়ে যাবে। চতুর্থ আপত্তি প্রবল রাজনৈতিক। ইউসিসি নামের আইনটি যদি সত্যিকারের নিরপেক্ষ নাও হতে পারে, এইটা হচ্ছে তাদের বক্তব্য। তারা বলবে হিন্দুর আইন মুসলমানের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এইগুলো বলবে। সেই জন্যে তারা এর বিরুদ্ধে আপত্তি তোলে। এইসব আপত্তিকে হালকা করে দেখার সুযোগ নেই, কারণ আইন শুধু কাগজে লেখা নিয়ম নয়, মানুষের আস্থা ছাড়া কোনো আইন বৈধতা পায় না। আবার এটাও ঠিক, মানুষের আস্থা তার মর্যাদা দেওয়ার আড়ালে অন্যায় আবদার মেনে নেওয়া যায় না। তাহলে আসল প্রশ্ন, এত আপত্তি থাকার পরও ইউসিসির পক্ষে দাঁড়ানো উচিত কেন? কেন সুপ্রিম কোর্ট সেই রাজীব গান্ধীর আমলের শাহবানু মামলা থেকে বলে আসছে এই আইনের কথা? কারণ রাষ্ট্রের কাছে একজন মানুষের প্রথম পরিচয় হওয়া উচিত নাগরিক হিসেবে,
আগে সে ভারতীয়, সে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না পার্সি না বৌদ্ধ না শিখ, সেটা পরের ব্যাপার। একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য হিসেবে তার পরিচয় নয়। যখন বিয়ে, তালাক, উত্তরাধিকার বা দত্তকের মতো বিষয় মানুষের মৌলিক জীবনকে প্রভাবিত করে, তখন সেখানে ন্যায্যতা, সমতা এবং সাংবিধানিক অধিকারী হওয়া উচিত চূড়ান্ত মাপকাঠি। আমাদের সংবিধানের আর্টিকেল 44-এ ইউনিফর্ম সিভিল কোডের ধারণা রাখা হয়েছিল এই কারণে, একটি আধুনিক নাগরিক কাঠামো গড়ে তোলার জন্য। ইউসিসির সমর্থন মানে এই নয় যে ভারতের বৈচিত্র্য মুছে ফেলো, বরং এর মানে এটাই যে ধর্মীয় পরিচয় থাকবে, সাংস্কৃতিক বৈচিত্র্য থাকবে, কিন্তু নাগরিক অধিকারের প্রশ্নে কোনো বৈষম্য থাকবে না। অর্থাৎ উৎসব এক হতে হবে না, প্রার্থনার ভাষা এক হতে হবে না, রীতি এক হতে হবে না, কিন্তু আইনের চোখে মর্যাদা ও অধিকার এক হওয়া উচিত। আর এখানে ইউসিসির পক্ষে সবচেয়ে বড় নৈতিক যুক্তি। ইউরোপ, আমেরিকা সহ পশ্চিমের বহু সভ্য দেশে মুসলিমরা আছেন এখন। তারা সেসব দেশের নাগরিক, কিন্তু তারা একটাই ব্যক্তিগত আইনের অন্তর্ভুক্ত। তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত আইন নেই, তারা সবই একই দেওয়ানি আইনের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত আইন বলে আলাদা কিছু নেই সেসব দেশের মুসলিম নাগরিকদের জন্য। একাধিক পত্নী রাখা ইউরোপ, আমেরিকায় কঠোরভাবে নিষিদ্ধ। বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার একটাই সাধারণ আইন। সেখানকার মুসলিমরা সে আইন মেনেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আর ভারতের যে তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী, রাজনৈতিক ও ধর্মীয় নেতারা ইউসিসির বিরোধিতা করেন, তারা কিন্তু